ভারত পাকিস্তান যুদ্ধের পর দুপক্ষই নিজেকে জয়ী ঘোষণা করে। এর মধ্যেই 16 মে মোদী সরকার ঘোষণা করে তারা বিশ্বের বিভিন্ন দেশে সর্বদলীয় প্রতিনিধি দল পাঠাবে ভারতের অবস্থান ব্যাখ্যা করতে। এই ঘোষণায় অনেকেই বিস্মিত হন, কারণ তখন সরকার ও ক্ষমতাসীন শিবির ছিল পাকিস্তানকে যুদ্ধে পরাজিত করার বিজয়োল্লাসে মাতোয়ারা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অপারেশন সিন্দুরকে ভারতের নিরাপত্তা নীতিতে এক বাঁকবদল হিসেবে তুলে ধরেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেন দৃঢ় নেতৃত্ব দেওয়ার কৃতিত্ব। ভারত দাবি করে তারা পাকিস্তান চীন নির্মিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পাশ কাটিয়ে সফলভাবে আঘাত এনেছে। তবু কেন মোদী সরকারের বিদেশে নিজেদের ভাবমূর্তি তুলে ধরার জন্য এমন দল পাঠানোর দরকার পড়ল? এমন শক্তিশালী সরকারকে কেন বিরোধীদেরও পাশে টানতে হলো? এসব প্রশ্ন তখনই উঠতে শুরু করে। সর্বমোট 59 জন পার্লামেন্ট মেম্বারকে 32টি দেশে পাঠানো হয়। এর মধ্যে কিছু প্রতিনিধি দলকে নেতৃত্ব দেন বিরোধী দলের সদস্যরা, কিছু আবার এনডিএর নেতারা। এই দলগুলো বিদেশে পার্লামেন্ট মেম্বার, গবেষক, সাংবাদিক, থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে দেখা করে সরকারের সন্ত্রাস বিরোধী অবস্থান ব্যাখ্যা করে। কিন্তু শুরু থেকেই এই সর্বদলীয় উদ্যোগ নিয়ে বিতর্ক দেখা যায়। আগের প্রধানমন্ত্রীদের সময় এমন উদ্যোগে সব দলের সঙ্গে আলোচনার রেওয়াজ থাকলেও এবার তা করা হয়নি। সরকার নিজেই বিরোধী দলের মধ্যে থেকে নিজের পছন্দের ব্যক্তি বেছে নেয়। যেমন কংগ্রেসের পক্ষ থেকে যাদের নাম প্রস্তাব করা হয়েছিল তা উপেক্ষা করে সরকার নিজেই শশী থারুরকে নির্বাচন করে, যিনি আদর্শবিহীন রাজনীতির প্রতীক হিসেবে পরিচিত। ভারতের ইতিহাস বলে সংকটকালে সব দল একসঙ্গে দাঁড়িয়েছে। 1971 সালে যুদ্ধের পর আইপিইউ সম্মেলনে লোকসভার স্পিকার জি.এস. ধিলোনের নেতৃত্বে প্রণব মুখার্জি, জ্যোতি বসু ও শঙ্কর দয়াল শর্মার মতো নেতারা ভারতীয় প্রতিনিধি দলে ছিলেন। জটিলতা এড়াতে কংগ্রেস বিষয়টি নিয়ে উচ্চবাচ্য করেনি, কিন্তু তৃণমূল কংগ্রেস প্রতিনিধি দলে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়। পরে সরকারের পক্ষ থেকে কিছুটা ছাড় দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অন্তর্ভুক্ত করা হয়। একইভাবে শিবসেনা নেতা উদ্ধব ঠাকুরের হুমকির পর প্রিয়াঙ্কা চতুর্বেদীকেও দলে রাখা হয়। শশী থারুরের বিষয়টা অবশ্য আরো জটিল। গত এক বছরে তিনি কখনো কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের প্রশংসা করেছেন, কখনো মোদী সরকারের মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টাকে সমর্থন করেছেন। বোঝাই যাচ্ছে তার অবস্থান তার ব্যক্তিগত রাজনৈতিক ভবিষ্যতের উপর নির্ভর করছে। একসময় যিনি মোদীকে 50 কোটি রুপির গার্লফ্রেন্ড বলে কটাক্ষ করেছিলেন, তিনি কি এখন তার সঙ্গে মিলমিশ করতে চাচ্ছেন, নাকি মোদী থারুরকে আপন করে নিচ্ছেন? আসল বিষয় হলো, মে মাসে 4 দিনের যুদ্ধে ভারতের পররাষ্ট্র নীতির জাঁকজমকের ভেতরে থাকা দুর্বলতা স্পষ্ট হয়ে গেছে। ভারত ঐতিহ্যবাহী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি মেনে চলত। সেটা বাজপেয়ীর সময়ও অব্যাহত ছিল। 2014 সালে মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে তা এক ঝটকায় পাল্টে যায়। পররাষ্ট্র নীতিও হয়ে ওঠে মোদী কেন্দ্রিক। দেশের ভেতরের ব্যক্তি পূজার সংস্কৃতি যেন বিদেশেও রপ্তানির চেষ্টা করা হয়। বিদেশি নেতাদের আমন্ত্রণ জানিয়ে মোদীর ব্যক্তিত্বকে কেন্দ্র করে আয়োজন করা হয় নানান শো। যেমন 2020 সালে নমস্তে ট্রাম্প শো, যার মঞ্চও ছিল নরেন্দ্র মোদী স্টেডিয়াম। এমনকি 2014 সালে ক্ষমতায় এসেই মোদী প্রথমে আমন্ত্রণ জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে। এরপর আসেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই বোঝা যায় এই ব্যক্তি নির্ভর কূটনীতির সীমাবদ্ধতা। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে জানিয়েছেন, মোদী এখন পর্যন্ত 72টি দেশে 151 বার সফর করেছেন। এর মধ্যে 10 বার শুধুই যুক্তরাষ্ট্রে। অথচ এসব দেশের কোনোটি স্পষ্টভাবে ভারতের সন্ত্রাস বিরোধী অবস্থানকে সমর্থন করেনি। সাবেক পররাষ্ট্র সচিব নিরুপমা রাও লিখেছেন, এসব দেশ উভয় পক্ষের সংযম চায় বলে বিবৃতি দিয়েছে, কিন্তু এতে পাকিস্তানকে সমকক্ষ হিসেবে তুলে ধরা হয়েছে। ভারতীয় মিডিয়ায় অতিরঞ্জন ও জাতীয়তাবাদী প্রচারণার ফাঁকে পাকিস্তান নিজেকে ভিকটিম হিসেবে তুলে ধরতে পেরেছে, এড়িয়ে যেতে পেরেছে আন্তর্জাতিক প্রশ্নবাণ। 2023 সালে বছর জুড়ে মোদীকে দৃঢ় নেতা হিসেবে তুলে ধরার এক বিশাল প্রচার যজ্ঞ চলে। এর চূড়ান্ত পরিণতি ছিল সেপ্টেম্বরে অনুষ্ঠিত G20 সম্মেলন। দেশীয় মিডিয়ায় তাকে বিশ্বগুরু বানিয়ে ফেলেছিল।
কিন্তু বাস্তবে দেখা গেল সংকটকালে কোনো দেশই ভারতের পক্ষে সরাসরি দাঁড়ায়নি। সার্ক ও বিমস্টেকের মতো জোটের সদস্য দেশগুলো নীরব থেকেছে। এমন অবস্থায় রাহুল গান্ধী পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের কাছে 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলেন। কেন ভারতকে পাকিস্তানের সঙ্গে এক পাল্লায় তোলা হচ্ছে? কেন কোনো দেশ সরাসরি পাকিস্তানকে দায়ী করেনি? ভারত যখন এগিয়েছিল তখন ট্রাম্পের ভূমিকা কি ছিল? বিজেপি বরাবরের মতো রাহুলকে পাকিস্তানের ভাষায় কথা বলছেন বলে খোঁচা দিয়েছে। এতে নিজের ঘরে বাহাবা মিলবে বটে, কিন্তু বিশ্বমঞ্চে প্রশ্নগুলো অমীমাংসিতই থেকে যাবে। 17 মে একটি ভিডিওতে জয়শঙ্কর বলেন, পাকিস্তানকে আগেই জানানো হয়েছিল আক্রমণের কথা। পরে আবার 26 মে একটি বৈঠকে বলেন, আগে নয় পরে জানানো হয়েছিল। এই দ্বিধাদ্বন্দ্ব আরো বিভ্রান্তির সৃষ্টি করেছে। পার্লামেন্টের কেন্দ্রীয় হলে একসময় বাজপেয়ী, সীতারাম কেশরী, যশবন্ত সিংদের আড্ডা জমত। তাও এখন কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছে। সেই সৌজন্য বোধ, যৌথতা আর পরস্পরের প্রতি সম্মান এখন ইতিহাস। মোদির পররাষ্ট্রনীতি এক ব্যক্তি এক চেহারাকে কেন্দ্র করে গড়ে উঠেছে, আর সেই পথে হেঁটে আজ ভারত হয়ে পড়েছে বন্ধুহীন।